বন্ধুরা, সুপ্রিম কোর্টে আগের দিনের শুনানিতেই কিন্তু সিবিআই জানিয়েছিল যে আরজিকর কাণ্ড একটা মারাত্মক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে তদন্ত করতে হবে। এবং আর মাত্র এক সপ্তাহের কাছাকাছি সময় রয়েছে যেখানে সিবিআই কে কিন্তু ফ্রেশ একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে জমা দিতে হবে। ফলে আজকে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও তদন্তে কিন্তু কোনো খামতি নেই। একেবারে চতুর্মুখী পথে সিবিআই তদন্ত চলছে এবং মারাত্মক মারাত্মক চারটি স্টেপ কিন্তু আজকে তারা নিয়েছে। এবং সেই জায়গা থেকে একটা জিনিসই মনে হচ্ছে যে সিবিআইও কি মোটামুটি বুঝে গেছে যে এই যে মূল খুন এবং ধর্ষণের মামলা, সেখানে পোস্টমর্টেম এবং যে নমুনা সংগ্রহ, সেই জায়গাটাতেই মূল গন্ডগোল হয়েছিল। এবং সেখানে কলকাতা পুলিশ, যাদেরকে এই রাজ্যের শাসক দল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই খুব ভালো সার্টিফিকেট দেন, তাদের একটা বড় ভূমিকা ছিল এবং সেইখানেই সমস্ত ঘাপলাটা হয়েছে। তার পাশাপাশি এই খুন এবং ধর্ষণ একটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা একটা পুরোপুরি প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। সেই জায়গাটাকে এবার চিরুনি তল্লাশি করে বার করে ফেলেছে। এবং সব থেকে বড় কথা, আমরা হয়তো অনেকেই ভাবছি যে সেইভাবে তো কোনো আপডেট সামনে আসছে না সিবিআই তরফ থেকে, তাহলে কি তদন্ত এগোচ্ছে? এই তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে এবং একদম সেন্ট্রাল যে সিবিআই এর টিম রয়েছে দিল্লিতে, সেইখান থেকে মনিটর যে হচ্ছে, তাদের এক স্পেশাল টিম আজকে যখন কলকাতায় এলো এবং এক বিশেষ পদক্ষেপ করলো, সেই জায়গা থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল আরজিকর কাণ্ডে সিবিআই আজকে সারাদিন ধরে যে চতুর্মুখী পদক্ষেপ করলো, তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে সকলকে যে সত্যি সেই প্রভাবশালীদের দিকে এবার এগোতে পারছে তো সিবিআই, এবং ঠিক কতখানি এগোলো পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে পোস্টমর্টেম। পোস্টমর্টেমের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। এক, যে সময়ে পোস্টমর্টেমটা করা হয়েছে, তড়িঘড়ি করে কেন করা হলো, পুলিশের কেন সেই জায়গাটায় এত রকমের ইচ্ছা হলো যে এটাকে তাড়াতাড়ি করে দেহটাকে দাহ করে দিতে হবে। এবং সেখানে স্পেশাল পারমিশনের দরকার হয়েছিল, এটা এক পোস্টমর্টেমকারী ডাক্তার কিন্তু সেখানে অবজেকশন জানিয়েছিলেন। সেটাকে তড়িঘড়ি সামাল দেওয়ার জন্য ময়দানে নেমে পড়েছিলেন ওই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই সমস্ত কিছু অনেক অনেক রহস্য বাড়াচ্ছে। ফলে সেই জায়গাটা খুঁজে দেখতে চাইছে সিবিআই এবং সেই জন্যই ডক্টর অপূর্ব বিশ্বাস, তাকে কিন্তু আজকে ডাকা হয়েছে। কে এই ডক্টর অপূর্ব বিশ্বাস? তিনি হচ্ছেন এই যে তিনজনকে দিয়ে ফরেন্সিকটা করানো হয়েছিল, পোস্টমর্টম করা হয়েছিল, তার মধ্যে অন্যতম একজন ডাক্তার। অর্থাৎ যেখানে একজন মহিলা ডাক্তারের কথা শোনা যাচ্ছে, যিনি বলেছিলেন, পুলিশকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে যেহেতু সময় পেরিয়ে গেছে, 4টের পর হয়ে গেছে এবং ধর্ষণের মতো ঘটনা রয়েছে, এখন কিন্তু এই পোস্টমর্টম করা সঠিক হবে না এবং করতে হলে একটা স্পেশাল পারমিশন, এবং যেটুকুনি জানা যাচ্ছে সেই স্পেশাল পারমিশন কিন্তু এসপি বা ডিজি এই র্যাঙ্কের থেকে আসার দরকার ছিল। জানি না কতখানি সত্যি, সেটা হয়তো সিবিআই রিপোর্টে সেটা অনেক স্পষ্ট হবে, কিন্তু অনেক হাই র্যাঙ্কের অফিসিয়ালদের এই ব্যাপারে ইনফর্ম করার দরকার ছিল। এবং সিবিআই কে যেটা আরো ভাবাচ্ছে যে এই ধরনের সেন্সিটিভ ইস্যু হয়েছে, এটা নিয়ে অতীত অভিজ্ঞতা বলছে যে দ্বিতীয়বার দেহ ময়না তদন্তের দরকার হয়ে পড়ে এবং সেক্ষেত্রে দেহটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখা হয় যাতে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি হয় না। যেখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন প্রথম থেকে বলে যাচ্ছে তারা এই ব্যাপারে কাউকে হাইড করতে চাইছে না, অথচ এই বডিটাকে তারা প্রিজার্ভ করার কোনো রকম চেষ্টা করলো না। যেখানে মৃতের পরিবার, তারা কিন্তু বারবার ফোর্স করেছে যে বডিটাকে প্রিজার্ভ করে রাখা হোক, তারা আদালতে শরণাপন্ন হতে পারেন, এই ধরনের কথা হচ্ছে। তার সত্ত্বেও এত তড়িঘড়ি কেন হলো, সেই রহস্যেই পোস্টমর্টেম ঘিরে কি অনেক রহস্য রয়েছে। কেননা আরেকটা জায়গাও যেটা সিবিআই কে ভাবাচ্ছে সেটা হচ্ছে কালেকশন। ওই যে স্যাম্পলিং গুলো কালেকশন করতে হয়, সেটা যাদেরকে দিয়ে করানো হয়েছে শোনা যাচ্ছে তারা সিভিক ভলেন্টিয়ার, সেই কালেকশনটাই সঠিকভাবে হয়নি। ফলে সেইখানেই তদন্ত ধামা চাপা পড়ে যেতে পারে। যেখানে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়াল সেখান থেকে সকাল থেকে পড়েছিলেন এবং তিনি সরাসরি ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন, তাকে সমস্ত কথা জানিয়েছেন। তারপরও, এবং এই এই মুখ্যমন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও, সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবও জানেন, এতগুলো বড় মাথা যেখানে ইনভলভ রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে স্যাম্পল কালেকশন হচ্ছে, এই জায়গাটা ভাবছে। ফলে পোস্টমর্টমের কি ব্যাপার ছিল সেই জায়গাটা পুঙ্খানুপুঙ্খ জানতে কিন্তু ডক্টর অপূর্ব বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট স্টেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই কেসে যিনি আইও ছিলেন, সেই চিন্ময় বিশ্বাস, যিনি টালা থানার একজন এএসআই, তাকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে ওসি যিনি ছিলেন সেই অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই ওসি এই ঘটনার পরই কিন্তু টালা থানা থেকে অব্যাহতি চেয়েছিলেন
তার পাশাপাশি তিনি বলেছিলেন তার নাকি শারীরিক অসুস্থতা রয়েছে এবং সেই জন্য তাকে হসপিটালে ভর্তি করতে হবে। একাধিক হসপিটাল তাকে ভর্তি নিতে চায়নি, শেষ পর্যন্ত একটা জায়গায় তিনি ভর্তি হন। পরবর্তীকালে সেখান থেকেও নাকি তার ট্রান্সফার করা হয় অন্য জায়গায়, এবং সেই ভর্তিটার ক্ষেত্রে খুব খুব উচ্চ মহলের প্রভাবশালীদের হাত ছিল, এবং শেষ পর্যন্ত যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জায়গায় অভিজিৎ মণ্ডলের হাত রয়েছে, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, এই অভিযোগে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছে। এই জায়গা থেকে আইও চিন্ময় বিশ্বাস তার বয়ানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিন্ময় বিশ্বাসও কি এর সঙ্গে ইনভলভ ছিলেন? তাকে কি অভিজিৎ মণ্ডল কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন? অভিজিৎ মণ্ডলের উপরিস্তরের কোনো উচ্চ প্রভাবশালী তার সঙ্গে যোগাযোগ করেছেন? হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন রয়েছে তারা কি এই আয়োকে কোনো রকম কোনো কিছু করেছেন? এবং যে কেস ডায়েরি উঠে এসেছে, যেভাবে আনন্যাচারাল ডেথের একটা কেস রেজিস্টার্ড হয়েছে, আয়ো হিসেবে তিনি কেন এই পদক্ষেপগুলো নিয়েছেন, কোন প্রভাব কাজ করছিল নাকি নিজে থেকেই করছেন, এই সমস্ত কিন্তু জানার অত্যন্ত দরকার হচ্ছে। অর্থাৎ পুলিশের ভূমিকা যেটা বারবার আতশ কাচের তলায় আসছে, সেই জায়গাটায় কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারি করেই এখনো সিবিআই সন্তুষ্ট হতে পারছে না। সিবিআই এর কাছে যেটা আমরা গতকালও বলছিলাম যে একটা ইনপুট আসছে যে নিচুতলা উপরতলা সব জায়গারই একটা বড় রকমের ইনভলভমেন্ট রয়েছে, সুতরাং কারা কারা জড়িত রয়েছে সেই জায়গাটা তারা খুঁজে বার করতে চাইছে। এর পাশাপাশি এই তদন্তের আরেকটা দিক হচ্ছে যে আরজি করের দুর্নীতির যে পার্টটা রয়েছে, এবং সেখানে বারবার যে তিনজনের নাম উঠে আসছিল সন্দীপ ঘোষের চেলা হিসেবে, সেই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল, এই তিনজনকে কিন্তু আজকে আবারও জেরায় ডাকা হয়েছে। গতকাল এদেরকে জেরা করা হয়েছে, এবং আপনারা জানেন যারা সিবিআই এটা কভার করেন তারা যে জিনিসটা বলেন যে প্রথম দিন এসে যা বক্তব্য আছে সামনে যা জিজ্ঞেস করা হয় সমস্তটাই নথিভুক্ত করা হয়, তারপরে সেটা ক্রস ভেরিফিকেশন হয় এবং ক্রস কোয়েশ্চেনিং পরের দিন থেকে শুরু হয়। এবং সন্দীপ ঘোষকেও আমরা দেখেছিলাম টানা 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 জেরা করে যাচ্ছে, পরপর প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে দিতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল, এদেরকেও কিন্তু টানা দ্বিতীয় দিন ডাকা হলো। অর্থাৎ এই যে থ্রেট কালচারের দিকটা, এই যে দুর্নীতির দিকটা, এই সমস্ত বিষয় যে উঠে আসছে এবং সেইগুলো আমাদের অভয়া জেনে ফেলেছিল বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল, এই যে জায়গাটা উঠে আসছে সেখানটাও কি ভেরিফাই করা হচ্ছে? কেননা এই বিরূপাক্ষ বিশ্বাস বলুন, অভিজ্ঞ বলুন, সৌরভ পাল বলুন, এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলো মারাত্মক। তাদের তাদের পার্টি হচ্ছে, সেই পার্টিতে গিয়ে তাদেরকে মদ্যপান করছেন তারা, সেগুলোকে সার্ভ করার জন্য জুনিয়র যারা রয়েছেন প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী তাদেরকে ডাকা হচ্ছে মনোরঞ্জনের জন্য, তাদেরকে ফোর্স করা হচ্ছে, তাদেরকে সঙ্গিনী হতে বলা হচ্ছে। এই এত ক্ষমতা তারা পেলেন কোথা থেকে? শুধুমাত্র কি সন্দীপের সঙ্গে যুক্ত ছিলেন বলে? এই সন্দীপের উপরে কোনো প্রভাবশালীর মাথার হাত ছিল নাকি সেই প্রভাবশালীর হাতটা তাদের মাথার উপরও ছিল? লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ এই সব ব্যাপার কি কিছুই জানতো না? জানলেও তারা চুপ করেছিল কোন প্রভাবের জন্য? এই সমস্ত দিকটা কিন্তু এদের দিক থেকে দেখা হচ্ছে। ফলে যত বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পালের ক্ষেত্রে সিবিআই জেরার মধ্যে ঢুকছে, তত কিন্তু প্রশাসন এবং এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত জায়গাতেই কিন্তু একটা বড় রকমের ইনভলভমেন্টের গন্ধ পাচ্ছেন, এবং সেই জায়গাটাও তারা খুঁজে বার করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আরেকটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সিবিআই টিম কিন্তু বারবার বারবার আরজি করে ফেরত যাচ্ছে। বারবার আপনাদের বলেছি যে এখানে ডিরেক্ট এভিডেন্স পাওয়াটা খুব খুব কঠিন, যেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তার উপরে সিবিআই অনেকটা ডিপেন্ড করছে, এবং সেখানে বিভিন্ন রকম যে নথি রয়েছে, বিভিন্ন রকম যে কম্পিউটার রয়েছে, ডিজিটালাইজ যে নথিগুলো রয়েছে, সেগুলো এই তদন্তের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই সিবিআই টিম বারবার বারবার আরজি করে ফেরত যাচ্ছে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা মারাত্মক। সিবিআই এর দিল্লি থেকে তিনজন স্পেশাল অফিসার উঠে এলেন, এবং তারা সরাসরি পৌঁছে গেলেন এই জুবিলি বিল্ডিং যেটা আরজি করে রয়েছে, যেটা বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে সন্দীপ ঘোষ থাকতেন, সন্দীপ ঘোষের সঙ্গী সাথীরা থাকতেন, এবং সেখানে ওই টেন্ডার সংক্রান্ত বিভিন্ন রকম জিনিস সেখানে কিন্তু আসতো, এবং সেই সেই তদন্ত করতে গিয়ে কখনো জাল ওষুধ, কখনো মর্গের যে মৃতদেহ রয়েছে তার সঙ্গে পর্নোগ্রাফি, কখনো সেই তাদের ভিসেরা হাড় বিক্রি করে দেওয়া, এরকম একাধিক অভিযোগ কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় কি বিশেষ কিছু উঠে এসেছে যেখানে ওই স্পেশাল 3 অফিসারকে উড়িয়ে নিয়ে আসতে হচ্ছে সমস্ত জিনিসটা দেখার জন্য। ফলে আজকে রবিবার ছুটির দিন, হয়তো অনেকেই ভাবছিলেন যে তদন্ত হয়তো একটু ব্রেক চলবে, কেননা এই আদালতের নির্দেশের পর সিবিআই এর টিম কিন্তু টানা কাজ করে যাচ্ছে, কিন্তু ছুটির দিন হলেও এক ফোঁটাও তারা কিন্তু ছাড় দিচ্ছে না, তারা কিন্তু চেপে ধরছে ক্রমশ। কেননা সুপ্রিম কোর্ট যেটা বারবারই বলছে যে যে রিপোর্ট তাদের হাতে জমা পড়েছে সেখানে মারাত্মক
সব তথ্য রয়েছে, বিস্ফোরক সব নাম রয়েছে, এবং সেগুলো সামনে এলে অবশ্যই তদন্ত প্রভাবিত হতে পারে। তাই তারা সামনে নিয়ে আসছেন না, কিন্তু এগুলো যদি সত্যি হয় অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। আর সেই ওলটপালটটা কোন দিক দিয়ে হচ্ছে, যাতে তদন্ত কোনো রকমই ব্যাহত না হয়, এই তদন্তের জায়গাটা এসে সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায় থেমে না যায়। এরা তো ছোটখাটো চুনোপুঁটি, যদিও ঘটনা এরা ঘটিয়েছে, কিন্তু এদের অনেক বড় মাথা এটার সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে। এই তথ্য কিন্তু প্রথম থেকেই সামনে আসছে। ফলে তাদেরকে কিভাবে ধরা যেতে পারে এবং সেই জায়গা অবধি, সেই বড় মাথা অবধি কিভাবে পৌঁছানো যেতে পারে, সেটার জন্য আজকে ছুটির দিনেও কিন্তু চতুর্মুখী পদক্ষেপ নিয়ে সিবিআই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এর রেজাল্ট কি হবে হয়তো সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পড়লে আমরা বুঝতে পারবো, কিন্তু অগ্রগতি যা হচ্ছে, সিবিআই যে খাটছে সেটা সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। কি বলবেন সিবিআই এর এই মুভমেন্ট নিয়ে, কি বলবেন এই চতুর্মুখী পদক্ষেপ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।